ইসলামী ব্যাংকের চেয়ারম্যান সহ পুরো পরিচালনা পর্ষদ বাতিল করল বাংলাদেশ ব্যাংক। প্রশাসক নিয়োগ, বোর্ডের দায়িত্ব পালন করবেন নির্বাহী পরিচালক। সাবেক আইজিপি বেনজির দুবাইয়ে গ্রেপ্তার, পুলিশের জন্য মাইল ফলক বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। দেশে ফেরাতে অনুসরণ করতে হবে দীর্ঘ আইনি ও কূটনৈতিক প্রক্রিয়া। অপরাধী যত শক্তিশালী হোক না কেন, আইনের ঊর্ধ্বে কেউ নয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা ইন্টারপোলে আবেদন করেছিলাম, তার প্রেক্ষিতে ইন্টারপোল সাবেক আইজিপি বেনজির আহমেদকে গ্রেপ্তার করেছে। সীমান্তে পুশিন নিয়ে আলোচনা না করার অনুরোধ করা হয়েছে, দাবি বিরোধী দলীয় নেতার। সংসদে কথা বলতে না দিলে রাজপথে সক্রিয় থাকার প্রত্যয়। আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংক কোম্পানি আইনের ৪৫ ও ৪৭-এর ৩ ধারায় অর্পিত ক্ষমতা বলে আজ প্রতিষ্ঠানটির চেয়ারম্যান সহ সকল পরিচালকের নিয়োগ বাতিল করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ব্যাংক কোম্পানি আমানতকারী ও জনস্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পর্ষদ ভেঙে দেওয়ার পর ব্যাংকটির সার্বিক কার্যক্রম সচল রাখতে কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেনকে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে। এখন থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি পর্ষদের যাবতীয় ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। সাম্প্রতিক সময়ে ব্যাংকটির নানা অনিয়ম ও আর্থিক সংকটের প্রেক্ষাপটে কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে এই পদক্ষেপ এলো। চলমান অস্থিরতায় ইসলামী ব্যাংক থেকে টাকা উত্তোলন বেড়েছে। দৈনিক নিট উত্তোলন হচ্ছে ১২০০ কোটি টাকা। গভর্নরের সাথে বৈঠক শেষে এই তথ্য জানান ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি। তবে দ্রুত সমস্যার সমাধান হবে। আজ থেকে গ্রাহকরা আরও ভালো সেবা পাবেন বলেও আশ্বাস দেন তিনি। অ্যারাউন্ড ১২০০ কোটির মতো আমাদের উদ্যোগ হইতেছে গত 2 দিন ধরে। আমাদের ক্যাশ পেমেন্ট, ক্যাশ রিসিপ্ট এটা মোটামুটি কাছাকাছি থাকে। মূলত আমাদের আরটিজিএস, এনপিভিএস এর মাধ্যমে যে টাকাগুলো উইথড্রল হয় ওইটাগুলো আমাদের শর্টেজ হয়ে যায়। গ্রাহকদেরকে আমরা আশ্বস্ত করতে চাই যে ইনশাল্লাহ আজকে যেরকম আমরা সেবা দিচ্ছি, আমাদের সেবার মান প্রতিনিয়ত আরও বাড়বে। তারল্য সংকট মেটাতে ইসলামী ব্যাংকে ২৫০০ কোটি টাকা বিশেষ ধার দিল বাংলাদেশ ব্যাংক। রোববার কেন্দ্রীয় ব্যাংক থেকে এই সহায়তা দেওয়া হয়। ঈদের পর থেকে ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান নিয়োগকে কেন্দ্র করে অস্থিরতা শুরু হয়। তার নিয়োগের বিরোধিতা করে সচেতন গ্রাহক ফোরামের ব্যানারে টানা কর্মসূচি পালন করছেন আন্দোলনকারীরা। এতে করে ব্যাংকটিতে বিপুল পরিমাণ গ্রাহক তাদের আমানত তুলে নেয়। তারল্য সংকটের কারণে অনেক গ্রাহককে চাহিদা মতো অর্থ দিতে ব্যর্থ হয় ব্যাংক। পাশাপাশি কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে সিআরআর রাখতেও পারেনি। এই অবস্থায় গত সপ্তাহে ১০,০০০ কোটি টাকার তারল্য সহায়তা চায় কেন্দ্রীয় ব্যাংকের কাছে। এর প্রেক্ষিতে ২৫০০ কোটি টাকার সহায়তা দেওয়া হলো। ভারতের দিল্লি বিমানবন্দরে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মুখে পড়েছেন তথ্য উপদেষ্টা ডাক্তার জাহেদুর রহমান। সরকারি সফরে সেখানে পৌঁছানোর পর দেশটির ইমিগ্রেশন কর্মকর্তারা দীর্ঘক্ষণ কথা বলায় এক পর্যায়ে বিরক্ত হয়ে সফর বাতিল করে ঢাকায় ফেরার সিদ্ধান্ত নেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ইমিগ্রেশন কর্তৃপক্ষের দীর্ঘ জিজ্ঞাসাবাদের মুখে এক পর্যায়ে উপদেষ্টা নিজেই পাসপোর্ট ফেরত চান এবং পরবর্তী ফ্লাইটে ঢাকায় ফেরার প্রস্তুতি নেন। পরবর্তীতে পরিস্থিতি বুঝতে পেরে ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে সসম্মানে দেশটিতে প্রবেশের অনুরোধ জানালেও আত্মসম্মান ও প্রোটোকল বজায় রাখতে সেই অনুরোধ প্রত্যাখ্যান করেন ডাক্তার জাহেদুর রহমান। উদ্ভূত এই পরিস্থিতির পর তিনি আর দিল্লিতে অবস্থান করেননি। যত দ্রুত সম্ভব ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার কথা জানিয়েছেন তিনি। দর্শক, এই ঘটনার খোঁজ খবর রাখছেন সহকর্মী মাহফুজ মিশু। সরাসরি যোগ দিচ্ছেন তিনি। মিশু, ঠিক কি ঘটেছিল দিল্লিতে? এই ঘটনা দ্বিপাক্ষিক সম্পর্কে কি বার্তা দিচ্ছে? যেটি ঘটেছে শাওন, বাংলাদেশের প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা এবং পলিসি উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান, তার একটি সরকারি সফর ছিল এবং সেই সফরে তিনি আজকে দিল্লিতে পৌঁছান। দিল্লিতে পৌঁছানোর পরে ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে পাসপোর্ট নিয়ে ইমিগ্রেশনের যে প্রসেস, সেই প্রসেসটি দীর্ঘায়িত হয়, অনেকক্ষণ হয়, মানে ঘন্টা ব্যাপী বা তার চেয়ে বেশি সময় ধরে হয়, এবং তাকে অপেক্ষমান একটি জায়গায় বসিয়ে রাখে। ফলাফল স্বরূপ যেটা হয় যে তিনি আসলে
বুঝতে পারেন যে এটি নিয়ে কোনো একটা ঝামেলা হচ্ছে এবং বাংলাদেশের এই সরকারের এই নীতি নির্ধারক একটা পর্যায়ে সিদ্ধান্ত নেন যে তিনি আসলে দিল্লিতে প্রবেশ করবেন না। এটি তার সরকারি সফর ছিল এবং সফর সূচি অনুযায়ী আজকে তো রোববার, সোম, মঙ্গল, বুধ থেকে বৃহস্পতিবার তার ঢাকায় ফেরার কথা ছিল। পরবর্তীতে উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান তার পাসপোর্ট ফেরত চান এবং ফেরত নিয়ে তিনি পরবর্তী ফ্লাইটেই কিভাবে ঢাকা ফেরা যায়, অর্থাৎ তিনি দিল্লিতে তার পাসপোর্টে কোনো সিল দেওয়া হয়নি বা আনুষ্ঠানিকভাবে তিনি দিল্লিতে আসলে প্রবেশ করেননি কাগজপত্রের হিসাব অনুযায়ী। পরের ফ্লাইটে তিনি ঢাকায় ফেরার চেষ্টা করেন এবং আপনি জানেন যে ঢাকা দিল্লি ফ্লাইট বা ইন্ডিয়ার থেকে বাংলাদেশের ফ্লাইটের সংখ্যা এখন কম ভারতের ভিসা বন্ধ থাকায়। ফলে পরবর্তীতে অন্য কোন একটা তৃতীয় দেশের তিনি টিকিট কেটেছেন এবং সেই অনুযায়ী বাংলাদেশ সময় রাত 1টায় তার ফ্লাইটটি ছাড়ার কথা, অর্থাৎ এখন তার ফ্লাইটটি হয়তো এরই মধ্যে ছেড়ে দিয়েছে। তিনি সেখানে হয়ে তিনি ঢাকায় ফিরছেন। বার্তা যেটি দেয় সেটি পুরো ঘটনায় এখনো আমার কাছে অনেকটাই মানে বেশ কিছু প্রশ্ন এখনো রয়েছে, কারণ প্রধানমন্ত্রীর যিনি উপদেষ্টা এবং যিনি প্রতিমন্ত্রীর পদমর্যাদার তার ওখানে প্রটোকল থাকার কথা, সেইখান থেকে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা অবহিত হওয়ার কথা, ভারতের সরকার অবহিত হওয়ার কথা, তার কাছে গভর্নমেন্টের যে এনওসি বা জিও গভর্নমেন্ট অর্ডার সেটি থাকার কথা এবং সেগুলো নিশ্চিতভাবেই ছিল। সেটি থাকার পরেও কেন সরকারের অন্যতম একজন নীতি নির্ধারক এবং ভারতের পক্ষ থেকে বারবারই বলা হচ্ছিল যে নির্বাচিত সরকার রাষ্ট্রের সম্পর্ক স্বাভাবিক হবে, সেখানে বিমানবন্দরে এই ঘটনা কেন ঘটলো সেটি গভীর অনুসন্ধানের দাবি রাখে। কিন্তু যেটি বলে রাখা ভালো সেটি হচ্ছে যে নিশ্চিতভাবেই এই ঘটনা বাংলাদেশ সরকারকে তথা পুরো কূটনীতিকে একটা নেতিবাচক বার্তা দিবে অবশ্যই। যে সরকারের একজন রানিং উপদেষ্টা এবং যিনি বেশ প্রভাবশালী, তাকে তিনি কেন সরকারি সফরে দিল্লিতে প্রবেশ করতে পারলেন না, সেটি সম্ভবত দ্বিপাক্ষিক সম্পর্কের ইতিহাসে এরকম ঘটনা খুব বেশি সাম্প্রতিক সময় আমরা দেখি নাই। ফলে নিশ্চিতভাবে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়, দিল্লির বাংলাদেশ হাই কমিশন, ঢাকার ভারতীয় দূতাবাস এবং অবশ্যই দিল্লির যে মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স, তারা অবশ্যই সেটি খতিয়ে দেখবেন এবং এটি যে বার্তাটা দেয় সেই বার্তাটি ইতিবাচক হওয়ার সম্ভাবনা খুবই কম। আমি ডাক্তার জাহিদের সঙ্গে আমার খানিকটা কথা হয়েছে, যেটা বুঝতে পেরেছি যে পরবর্তী সময়ে এই ঘটনা জানাজানি হয় এবং দুই একটি পত্রিকায় প্রধানমন্ত্রীর এই তথ্য উপদেষ্টাকে আটক করা হয়েছে সেই খবরও বেরিয়েছিল। পরবর্তীতে সেই খবর সরিয়ে ফেলা হয়। এরকম খবরও কেউ কেউ করেছে যে প্রধানমন্ত্রীর উপদেষ্টা, তথ্য উপদেষ্টাকে দিল্লিতে ঢুকতে দেওয়া হয়নি। কিন্তু ফ্যাক্ট হচ্ছে যে বিষয়টি নিয়ে দীর্ঘক্ষণে বসিয়ে রাখা এবং তাদের ইমিগ্রেশনের সঙ্গে তার যে কথোপকথন এবং তার একটা পর্যায়ে উপদেষ্টা নিজেই দেশে ফেরার সিদ্ধান্ত নেন এবং সফরটি বাতিল করেন। এখন পর্যন্ত এইটুকু তথ্য আমাদের কাছে নিশ্চিত, আমরা খুবই নিশ্চিত সময়ের সঙ্গে সঙ্গে হয়তো বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা নিজের ঢাকার ভারতে হাই কমিশন কিংবা ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যাখ্যা আমরা জানতে পারবো। ফলে তখন আরো অনেকটা স্পষ্ট হবে। আপনি জানেন ঢাকা দিল্লি সম্পর্ক দুটো প্রতিবেশী দেশ, নানান ইস্যু রয়েছে। দুদিন আগে সীমান্তের প্রধান যারা, তাদের সম্মেলনটি শেষ হলো। দিল্লির যিনি ঢাকায় নতুন হাই কমিশনার এসছেন, তার ক্রেডেনশিয়াল এখনো দেওয়া হয়নি, তার কথাবার্তা এবং তার সেটি নিয়ে আজকে সন্ধ্যায় বিরোধী দলীয় নেতার কথাবার্তা, অনেক কিছু এর সঙ্গে জড়িত। ফলে খুব সুনির্দিষ্ট ভাবে কোনো কিছু বলা এখনই আসলে খুব পরিপক্ক কোনো বার্তা হয়তো সেটি হবে না, কিন্তু এটি একটি বড় প্রশ্নবোধক চিহ্ন হয়ে থাকবে বহুদিন হয়তো ঢাকা দিল্লি সম্পর্কে। এবং এই যে সফরটি হলো না, সেটিও দুদেশের সরকারের মধ্যে টানাপোড়েনের বার্তা হিসেবে যারা কূটনীতি নিয়ে কাজ করেন তারা দেখবেন কিনা সেই প্রশ্ন তোলার সুযোগটি বোধহয় থাকছে। সুতরাং ডাক্তার জাহিদ দেশে ফিরবেন, আমাদের সঙ্গে অন্যদের কথা হবে, ফলে পরে আমরা সঠিক তথ্যটি আসলে তখন জানতে পারবো। মিশু, অনেক ধন্যবাদ এই মুহূর্তে যোগ দেবার জন্য। একসময় দেশের সবচেয়ে ক্ষমতাধর পুলিশ কর্মকর্তা হিসেবে পরিচিত ছিলেন বেনজির আহমেদ। দুর্নীতির অভিযোগ, বিপুল সম্পদের তথ্য এবং দেশ ছাড়ার পর অবশেষে আন্তর্জাতিক সহযোগিতায় গ্রেপ্তার করা হলো তাকে। বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জন এবং দেশ ছাড়ার পর থেকেই তাকে নিয়ে চলছিল নানামুখী আলোচনা। কিভাবে ধরা পড়লেন বেনজির আর কি কি অভিযোগ তার বিরুদ্ধে? দীর্ঘদিন ধরেই ছিলেন আড়ালে। দেশ ছাড়ার পর তার অবস্থান নিয়ে ছিল নানান জল্পনা। অবশেষে সেই জল্পনার অবসান। পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদকে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গ্রেফতার করেছে দেশটির আইন শৃঙ্খলা বাহিনী। জাতীয় সংসদে ৩০০ বিধিতে দাঁড়িয়ে বেনজির আহমেদের গ্রেফতারের বিস্তারিত জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
দুর্নীতি মামলায় অভিযুক্ত বেনজির আহমেদকে সংযুক্ত আরব আমিরাত পুলিশ কর্তৃক গ্রেফতার করা হয়েছে। আমরা জাতিকে আশ্বস্ত করতে চাই যে অপরাধী যত শক্তিশালী হোক না কেন, আইনের ঊর্ধ্বে কেউ নয়। এটি দেশে আইনের শাসন প্রতিষ্ঠা এবং বাংলাদেশের ইতিহাসে মাইল ফলক হয়ে থাকবে। বেনজিরের বিরুদ্ধে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের ছিল রেড নোটিশ। অভিযোগ ক্ষমতার অপব্যবহার, জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং আর্থিক অনিয়ম। 2024 সালে রাজনৈতিক পট পরিবর্তনের আগেই বেনজির আহমেদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক। দুর্নীতির অভিযোগ প্রকাশ্যে আসার পরপরই পরিবার সহ দেশ ছাড়েন তিনি। এরপর থেকে একে একে সামনে আসতে থাকে বিস্ময়কর সব তথ্য। দুদকের অনুসন্ধানে উঠে আসে বেনজির, তার স্ত্রী, 3 মেয়ে ও স্বজনদের নামে প্রায় 345 বিঘা জমির তথ্য। গোপালগঞ্জ, মাদারীপুর, কক্সবাজার, সেন্ট মার্টিন, বান্দরবান, নারায়ণগঞ্জ সহ দেশের নানান এলাকায় ছড়িয়ে থাকা এই সম্পদের বড় অংশই তার স্ত্রীর নামে। শুধু জমি নয়, গুলশানের একাধিক বিলাসবহুল ফ্ল্যাট, ঢাকায় আরও ফ্ল্যাট, 19টি কোম্পানির শেয়ার, 33টি ব্যাংক হিসাব এবং এসবের বড় অংশ জব্দ ও অবরুদ্ধ করা হয়েছে। সবচেয়ে আলোচিত অভিযোগ, গোপালগঞ্জ ও মাদারীপুরে সংখ্যালঘু পরিবারের কাছ থেকে ভয়ভীতি দেখিয়ে জমি কেনা। স্থানীয়দের অভিযোগ, বেনজিরের হয়ে পুলিশ কর্মকর্তারা জমি কিনতে চাপ দিতেন। অনেকে দাবি করেছেন জমি বিক্রি না করলে উচ্ছেদ কিংবা ক্ষতির হুমকি দেয়া হতো। বান্দরবানের পাহাড়ও রক্ষা পায়নি বেনজিরের প্রভাবের হাত থেকে। স্ত্রী কন্যার নামে 25 একর জমি বান্দরবানে, করেছেন বাগানবাড়ি, পুকুর, গবাদি পশুর খামার। আরেক অভিযোগ, সরকারি দায়িত্বে থাকা অবস্থায় ব্যক্তিগত রিসোর্ট নির্মাণ ও দেখভালে পুলিশ ও র্যাব সদস্যদের ব্যবহার। এমনকি রিসোর্টের কৃষি কাজ তদারকিতেও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সম্পৃক্ততার অভিযোগ উঠে আসে। 2021 সালে যুক্তরাষ্ট্র মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে র্যাবের কয়েকজন কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দেয়। সেই তালিকাতেও ছিল বেনজির আহমেদের নাম। পরে দুর্নীতির অভিযোগ সামনে আসলে তার বিরুদ্ধে অনুসন্ধান আরও জোরদার হয়। স্বরাষ্ট্রমন্ত্রী সংসদকে জানিয়েছেন, দ্রুত বেনজির আহমেদকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করছে সরকার। দুদক কর্তৃক প্রত্যার্পণের জন্য প্রয়োজনীয় মামলা, গ্রেফতারি পরোয়ানা ও তদন্ত সংক্রান্ত দলিলাদি প্রস্তুত, স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক এক্সট্রাডিশন প্রপোজাল প্রস্তুত ও অনুমোদন এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ইউএই কর্তৃপক্ষের নিকট কূটনৈতিক চ্যানেলে আনুষ্ঠানিক এক্সট্রাডিশন রিকোয়েস্ট প্রেরণ করে এনসিবি আবুধাবির সাথে সমন্বয়পূর্বক অতি দ্রুতই তাকে বাংলাদেশে নিয়ে আসা হবে। আন্তর্জাতিক আইন অনুযায়ী অপরাধী প্রত্যর্পণ চুক্তির আওতায় তাকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়াটি এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। আখলাকুস সাফা, যমুনা নিউজ, ঢাকা। সীমান্তে পুশিন নিয়ে আলোচনা না করতে বিভিন্ন দিক থেকে অনুরোধ করা হয়েছে বলে দাবি করেছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। রবিবার রাতে সিলেটের সার্কিট হাউসে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এই দাবি করেন। বলেন, পুশিন নিয়ে আলোচনার জন্য সংসদে নোটিশ দেয়া হলেও তা কার্যতালিকা থেকে বাদ দেয়া হয়েছে। সংসদে কথা বলতে না দিলে রাজপথে কথা বলবেন বলে প্রত্যয় ব্যক্ত করেন তিনি। দেখেন, প্রথম হলো যে এটা আমাদের পুলিশের কৃতিত্ব না, এটা ইন্টারপোলের কৃতিত্ব, এবং এটা এই সরকার তার উপরে ইন্টারপোলের অ্যালার্ট জারি করায় নাই, এটা প্রিভিয়াস কমেন্ট করায় গেছে। পরশুদিন একজন রাষ্ট্রদূত পাশের দেশ থেকে এসে তিনি বললেন 2 দেশ এক হয়ে যাক, 140 আর 20 কোটি মিলাই 160 কোটি হয়ে যাক। আমি এটার ব্যাখ্যা জানতে চেয়েছি, সাথে সাথে রিয়াক্টেড। আমার ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারকে ওই দূতাবাস থেকে লেখা হয়েছে যে তিনি কেন অহেতুক বিতর্কের জন্ম দিচ্ছেন। বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে কোয়ান্টাম ফাউন্ডেশনের উদ্যোগে হয়ে গেল স্বেচ্ছা রক্তদাতা গ্রহীতা মিলন মেলা ও তরুণ রক্তদাতাদের সম্মাননা অনুষ্ঠান। রবিবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইটিপি মিলনায়তনে এই অনুষ্ঠান হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ কামরুল হাসান। এতে স্বেচ্ছায় রক্তদানের মাধ্যমে জীবন রক্ষায় অবদান রাখায় তরুণ রক্তদাতাদের বিশেষ সম্মাননা জানানো হয়।
যমুনা ফিউচার পার্কে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে স্মার্টফোন বিক্রয়কারী প্রতিষ্ঠান ফোনেক্সের ফ্ল্যাগশিপ আউটলেট। বিশ্বমানের রিটেইল অভিজ্ঞতার পাশাপাশি প্রযুক্তি প্রেমীদের কাস্টমার সার্ভিস নিশ্চিত করতে উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি। শপিং মলের লেভেল 4 এর বি জোনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যমুনা বিল্ডার্সের পরিচালক ডক্টর মোহাম্মদ আলমগীর আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তারকা কেয়া পায়েল ও বারিশা হক। ফোনেক্সের স্বত্বাধিকারী প্রিন্স শাহরিয়ার জানান, উদ্বোধন উপলক্ষে যে কোনো অ্যাক্সেসরিজ ও গ্যাজেটে 20% পর্যন্ত ডিসকাউন্ট, এয়ারপডস প্রো উপহার পাবেন ক্রেতারা। এই ছিল যমুনা নিউজে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।